আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আবারও বিদেশ সফরে গেছেন। গতকালকে তিনি ইতালির রাজধানী রোমে গেছেন। সেটা নিয়ে নানা খবর রটছে। সেটা নিয়ে বড় খবরের মধ্যে একটা রয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রতি মাসে অন্তত একবার করে বিদেশ সফরের রেকর্ডটা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন, যেটা বাংলাদেশে যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে এটা একটা বিরল রেকর্ড। এরকম রেকর্ড বাংলাদেশের আর কোনো সরকার প্রধান করতে পারেননি। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস একটা অনন্য উচ্চতায় উঠেছেন বটে। এই আলোচনা যেমন চলছে, তেমনি তিনি ইতালিতে যাওয়ার পরে সেখানে কোন ধরনের প্রতিবাদের মুখে পড়লেন, কোন ধরনের স্বাগত জানানোর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তার সফর শুরু হলো, সেগুলো আলোচনা আসছে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বড় যে ট্রল হয়েছে সেটা হচ্ছে তাকে বিমানবন্দরে আয়োজক কর্তৃপক্ষ অর্থাৎ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত যে বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে গিয়েছেন তিনি, সেই FAOর কোনো প্রতিনিধি কিংবা ইতালি সরকারের কোনো প্রতিনিধি তাকে স্বাগত জানাননি। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত। সেটা নিয়েও যথেষ্ট হাসি তামাশা হচ্ছে। এই হাসি তামাশার মধ্যে যেটা ফেসবুকে আরও বেশি ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক হচ্ছে না। ইতালির প্রধানমন্ত্রী তাকে সময় দেননি, অর্থাৎ তিনি তার ইতালি সফরটা মূলত কোনো গুরুত্বপূর্ণ মিটিং ছাড়াই শেষ হচ্ছে। এবং সেটার সঙ্গে ট্রল করে অনেকে আবার এই ছবিও সংযোজন করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইতালিতে গিয়েছিলেন তখন তাকে স্বাগত জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী, অথচ প্রফেসর ইউনূসকে বিমানবন্দরে ইতালি সরকারের কিংবা আয়োজক কর্তৃপক্ষের একটা প্রতিনিধিও স্বাগত জানায়নি। এরই মাঝে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হবে, এই ধরনের কথা আমি কোথাও বলিনি। অথচ গণমাধ্যমে খবর হচ্ছে যে এই বৈঠকটা হবে কিন্তু হচ্ছে না। এই অনেকগুলো ব্যাপার চলছে প্রধান উপদেষ্টার ইতালি সফরকে কেন্দ্র করে। সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব। ওখানে কেমন সম্বর্ধনা পেলেন, কেমন বাধার সম্মুখীন হলেন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এমন কথা কেন বলছেন, তার না বলা সত্ত্বেও গণমাধ্যম কিভাবে খবর তৈরি করছে সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতালি সফরে গিয়েছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে তিনি গিয়েছেন। সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা হচ্ছে যে এই জায়গায় ইতালি সফরে এরকম একটা আয়োজনে তার যেতে হবে কেন, সেরকম আলোচনা যেমন হচ্ছে, তেমনি ইতালি সরকারের এই ব্যাপারে কোনো আগ্রহ নেই। ইতালি সরকারের আমন্ত্রণও ছিল না। ইতালি সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না, তাকে বিমানবন্দরে কেউ স্বাগত জানায়নি, এরকম ট্রল হচ্ছে। এরকম ট্রল শুরু করেছেন মূলত আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার শায়ের। তিনি চিফ অ্যাডভাইজার গবের দেওয়া ইতালিতে পৌঁছানো একটা ছবি এবং পোস্ট শেয়ার দিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন, তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। তিনি ফেসবুকে লিখেছিলেন যে যাদের দাওয়াতে অংশগ্রহণ করতে গেলেন সেই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর কোনো প্রতিনিধি অথবা ইতালি সরকারের কেউ আপনাদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হলো না, এলো কেবল নিজ দেশের রাষ্ট্রদূত। বিষয়টি বেদনার। এই পোস্ট যখন তিনি করেছেন তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ইতালিতে গতকালকে এবং আজকে, গতকালকে বিমানবন্দরের বাইরে এবং আজকে যে জায়গায় তিনি FAOর এই অনুষ্ঠানে ভাষণ দেবেন সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের ঘটনা আমরা দেখছি। আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। সেই বহু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার একটা অংশ আপনারা দেখে নিতে পারেন। সেখানে মনে হচ্ছে যে সেই আয়োজনটা আওয়ামী লীগের ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেই উপস্থিতিতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানেও প্রধান উপদেষ্টা বড় ধরনের বাধার সম্মুখীন হলেন।
এই ভিডিওটা যখন আপনাদেরকে দেখালাম তখন আরেকটি ভিডিও আপনারা দেখে নিন। সেখানে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছেন ইতালিতে বসবাসরত বাঙালিরা, এবং সেখানে দুইটা ব্যানার নিয়ে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই স্বাগত জানাতে আসা লোকসংখ্যা মাত্র 29 জন। আমরা এই লোকসংখ্যা যেহেতু কম এবং ভিডিওটা ছোট, সেহেতু লোকসংখ্যা গোনার অবকাশ রয়েছে। আমরা গুনে দেখেছি সেখানে লোকসংখ্যা 29 জন। তাহলে প্রধান উপদেষ্টার যে দপ্তর কিংবা পিআর দপ্তর, তারা যথাযথ পিআর প্রমোশন করতে পারেননি ইতালিতে, যেন তাকে স্বাগত জানাতে আসতে পারে প্রচুর সংখ্যক লোক। যে সংখ্যক লোক তার এই ইতালি যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করলো, তাকে নানা ধরনের ধিক্কার দিল, সেই সংখ্যা যখন শত শত কিংবা হাজারের কাছাকাছি কিংবা হতে পারে হাজারের বেশি, সেখানে তাকে স্বাগত জানানো লোকের সংখ্যা কেন মাত্র 29 জন হবে? এই ক্ষেত্রে সরকারের প্রধান উপদেষ্টার টিমে যারা রয়েছেন কিংবা প্রধান উপদেষ্টার এই সফরগুলো যারা মেনটেন করেন কিংবা ওখানকার রাষ্ট্রদূত, তারা কি করলেন সেটাও একটা বড় বিষয়। এই খবরগুলো যখন দেখছি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎ দিচ্ছেন না, মিটিং হচ্ছেন না, এই খবরগুলো ছড়িয়ে পড়েছে। এই খবর যখন ছড়িয়ে পড়েছে তখন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন, ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এমন কথা কোথাও আমি বলিনি। সেখানে তিনি বলছেন যে এমন কথা তিনি কোথাও বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এই কথা জানিয়েছেন। স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসোস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে সফর সংক্রান্ত বিষয়ে বাসোস বা কোনো সংবাদপত্র তার সঙ্গে যোগাযোগ করেনি। কি হাস্যকর ব্যাপার! রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসোস খবর দিচ্ছে সেটা নাকি সরকার থেকে জানানো হয়নি। অর্থাৎ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রধান উপদেষ্টার খবর ভুল খবর কিংবা মিথ্যা খবর দিচ্ছে। এর চাইতে দুঃখের ব্যাপার কি হতে পারে? যেটা আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে স্ট্যাটাস দিয়ে জানাতে হচ্ছে যে এই ধরনের কোনো কথা তিনি বলেননি। ব্যাপারটা কি তার কথাটা সত্য, নাকি বাসোস যে সংবাদটা প্রচার করেছে সেই সংবাদটাই সত্য? পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকটা অ্যারেঞ্জ করা যায়নি ঘোষণা দেওয়া সত্ত্বেও, তাই এখন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলছেন যে তিনি এই কথা বলেননি। কোনটা আসলে সত্য সেটা বুঝে ওঠাটা মুশকিল। তিনি বলছেন যে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে তিনি জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। পাশাপাশি সফরকালে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলেও উল্লেখ করেছিলেন। এই উচ্চ পর্যায়ের উচ্চতাটা কতটুকু সেটাও একটা বড় ব্যাপার। এর আগে আমরা দেখেছিলাম যে ইংল্যান্ড সফরে যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা দেখা হলো না, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যখন দেখা দিলেন না, তখন শফিকুল আলম প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এখন কানাডা সফরে রয়েছে। পরবর্তীতে পরের দিনই জানা গেল যে না, তিনি কানাডা সফরে না, তিনি দেশেই রয়েছেন। অর্থাৎ এই প্রেস উইংয়ের নানা সময় নানা ধরনের খবর দেয়া এবং খবরের চাইতে প্রচারটা বেশি করতে চাওয়ার ব্যাপারটা আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করেছি। তবে শফিকুল আলম স্পষ্ট করেছেন, আমি কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবে এমন কোনো বৈঠকের সফর সময়সূচি নির্ধারিত ছিল না। তিনি আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদন সংশোধন করবে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম যেগুলো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ মাধ্যম, তারা তো ইচ্ছা করলেই সংশোধন করতে পারবে, কিন্তু বাসোস কিভাবে ভুল খবর দেয়, বাসোস কিভাবে আপনার দেয়া তথ্যের বাইরে খবর করে, এখানেই মনে হচ্ছে যে গোড়ায় গন্ডগোল রয়েছে। হয় এখানে কোনো এলোমেলো ঘটনা ঘটেছে, আপনি বলেছিলেন এরকম বৈঠক হবে, এই কারণে বাসোস সেটা প্রচার করেছে, প্রকাশ করেছে, পরবর্তীতে এই বৈঠকটা অ্যারেঞ্জ করা যায়নি, এখন আপনি বলছেন যে এরকম কোনো কথা বলিনি। কোনটা সঠিক? আপনার বক্তব্যটা সঠিক নাকি বাসোসের দেয়া সংবাদটা সঠিক? এটা নিরূপণ করাটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন। যাই হোক, দেশে যখন সেনাবাহিনীকে নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং এই উত্তেজনা বিরাজ করার মাঝে
মাসে ভারতীয় গণমাধ্যম যখন খবর দিচ্ছে যে সেনাপ্রধান সৌদি সফর বাতিল করেছেন, ঠিক সেই সময় গুরুত্বহীন একটা সফর, মানে এফএওর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাওয়া, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে প্রধান উপদেষ্টার এই সফর না করলেও পারতেন কিনা, এই আলোচনাও কিন্তু রয়েছে। যাই হোক, তিনি সফর করলেন এবং রেকর্ড অব্যাহত থাকছে। প্রতি মাসে একটা করে সফরের যে রেকর্ড, সেই রেকর্ড অব্যাহত থাকছে এবং আমার মনে হয় যে ফেব্রুয়ারি পর্যন্ত যতদিন তিনি দায়িত্বে রয়েছেন এই রেকর্ডটা অব্যাহত থাকবে এবং আমরা বাংলা জাতি হিসেবে ইতিহাসের পাতায় কোনো একদিন গর্ব করে বলতে পারবো যে আমাদের রাষ্ট্রপ্রধান, মানে আমাদের সরকার প্রধান কোনো একটা সময়, কোনো একটা সরকারের আমলে অন্তত প্রতি মাসে একটি করে বিদেশ সফর এবং গুরুত্বপূর্ণ বিদেশ সফর, যে সফর থেকে বাংলাদেশের জন্য অনেক কিছু অর্জন হয়েছে, শত শত হাজার হাজার মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে, বহু কিছু এসেছে বাংলাদেশে। সেই আসার পেছনে একটা করে প্রতি মাসে বিদেশ সফরের রেকর্ড করেছিলেন আমাদের নোবেলজয়ী, আমাদের গর্ব প্রফেসর ইউনূস। সেই ব্যাপারটা আমাদের গর্বের হয়ে থাকুক, কোনোভাবেই যেন সমালোচনার না হয়, কোনোভাবেই যেন কলঙ্কের না হয়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শেখ ফরিদ, আপনার কাছে জানতে চাইবো, এই যে 18 কোটি মানুষকে যে অপমান করছে ইউনূস, যে কেউ মূল্য দিচ্ছে না আন্তর্জাতিক খেলোয়াড়কে, এই ব্যাপারে আপনি কি বলবেন? শোনেন, একটু হাসি আগে, কারণ কি জানেন, দুঃখের হাসি এটা। কারণ আপনি একটা দামি কথা বলেছেন যে আমরা তাকে মানি না মানি, সে ছলে আসুক, বলে আসুক, কৌশলে আসুক, বাটপারি করে আসুক, কারো কোনো প্রভুর কথায় আসুক, ক্ষমতায় আসুক, তিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করতেছেন। কিন্তু তাকে যখন এরকম গজব বেজ্জতি করা হয়, তখন একটা দেশও অপমানিত হয়। মানে তিনি তার নিজের ভাবমূর্তি, তার তার নোবেল পুরস্কারের ভাবমূর্তি, আমার দেশের ভাব ও মূর্তি দুটোই তিনি ধ্বংস করে ফেলেছেন, সব কিছুই তিনি ধ্বংস করে ফেলেছেন। এটা এরকমই হওয়ার কথা। এটা আবার কারণ কি জানেন? কারণটা হচ্ছে, ভাই, কামলার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, আর কামলারে কেউ কিন্তু সহজে কেউ বিয়াই বানায় না। এটাই বাস্তবতা। তার জন্যই দেখলেন তো শেখ হাসিনা তার সাথে কি আচরণ করতেছে একটি সরকার, সেই দেশের সরকার ডক্টর ইউনূসের সাথে কি আচরণ করলো। একটা সরকারি পিয়ন, একটা চাপ রাশিয়া ডক্টর ইউনূসকে সংবর্ধনা জানাইতে যায় নাই। জনাব শেখ ফরিদ, এর চেয়ে আর লজ্জা। একটা জিনিস দেখায় আপনাকে, আপনি আশ্চর্য হবেন। এই যে জুলকারনাইন সায়ের, যে ইউনূসের এক সময় প্রোপাগান্ডা, এখনো মাস্টার, এই জুলকারনাইন সায়ের, সে কি বলছে একটু দেখেন। সে তার স্ট্যাটাসে লিখছে, যাদের দাওয়াতে অংশগ্রহণ করতে গেলেন সেই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফএও এর কোনো প্রতিনিধি অথবা ইতালি সরকারের কেউ আপনাদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হলো না, কেবল নিজ দেশের রাষ্ট্রদূত। বিষয়টা বেদনা, সত্যি প্রিয় দর্শক, আমাদের কাছেও বেদনার, কারণ সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গেছে ইতালির মাটিতে, কিন্তু তাকে সেখানে অপমানিত হতে হলো। তাহলে জনাব শেখ ফরিদ, এই যে নোবেল প্রাইজ, এই যে আন্তর্জাতিক খেলোয়াড়, এই টার্মগুলো কেন আসে কথা? শুনেন, বহির্বিশ্ব দূর থেকে মনে করেছিল তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, যদিও সেটা হাফ, কেউ বলে না ওটা হাফ, তার প্রতিষ্ঠান আর তিনি নিজে মিলে পেয়েছেন, তাহলে আধা পেয়েছেন। তো বহির্বিশ্ব মনে করেছে তার না জানি কত গ্রহণযোগ্যতা আছে, তার না জানি দেশে কত জনপ্রিয়তা আছে। এগুলো তারা ভেবেছিল যে একদিকে নোবেল লরিয়েট, তার উপর একজন দেশের প্রধান, না জানি কি। কিন্তু বাংলাদেশের জনগণ যে তাকে প্রত্যাখ্যান করেছে, এটা তো তারা দেখে ফেলেছে। আপনি ইউকেতে দেখেন, ডিম খাওয়া থেকে শুরু, আমেরিকাতেও আন্ডা বাহিনী হাজির, সেখানে আন্ডা বাহিনী আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের মানুষের আন্ডা নিয়ে রেডি ছিল। এগুলো তো বহির্বিশ্বের প্রভাব। দুঃখিত, আরেকটা বিষয় আপনাকে একটু দেখাই, দেখেন সে কি ছল ছাতুরি প্রতারণার আশ্রয় নিয়েছে, সেটা আপনাকে একটু দেখায়। এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে এই যে ফুড অর্গানাইজেশনের সামনে, অর্থাৎ সেমিনারের সামনে একটা বাদক যন্ত্র দল রাখে। এখন সেখানে যখন ওই যারা যাচ্ছিল তাদেরকে বাদ্য বাজিয়ে স্বাগত জানাচ্ছিল। ইউনূস যখন সে গেট দিয়ে প্রবেশ করে, স্বাভাবিক কারণেই সেখানেও বাদ্য বাজানো হবে, এবং ঠিক ওই অংশটুকু কেটেই তার গভর্নমেন্ট ওয়েবসাইটে, অর্থাৎ তার ভেরিফাইড ফেসবুক পেজে সেটা আপলোড করা হয়েছে। একটু দেখেন। এটা নিয়ে জুলকারনাইন স্যারের একটা স্ট্যাটাস আছে, সেটা একটু দেখাইতে পারেন, আপনার কাছে দেওয়া আছে। এটা নিয়ে জুলকারনাইন স্যারের খুব সুন্দর একটা স্ট্যাটাস। তবে সবচেয়ে হাস্যকর কি জানেন, মানে যে সংগঠনে তিনি ভাষণ দিতে গেছেন, তিনি ছাড়া আর কোনো সরকার প্রধান সেখানে নাই। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ,
দেখেন এই যে বাদক দল, এটা কিন্তু বাদক দল। আর আপনি কিন্তু এর আগে একটু আগে শেখ হাসিনাকে যখন সংবর্ধনা দিয়েছিল সেটা ছিল গার্ড অব অনার, সেটা ছিল গার্ড অব অনার। শেখ হাসিনা গার্ড ছিল অব অনার, গার্ড অব এবং অনার। ইতালির সাথে কে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাথে কে, ইতালির প্রধানমন্ত্রী। ইতালির প্রেসিডেন্ট মেলোনি কিন্তু সাথে, এবং সাথে গার্ড অব অনার। আর পাশাপাশি ইউনুসেফটাও কম্পেয়ার করা হয়েছে। আপনি দেখেন জনাব শেখ ফরিদ, এই যে পাশাপাশি ইউনুসেফটাও আছে। এটা মানে একেবারে প্রধান, এবং শেখ হাসিনার সাথে কিন্তু সেনাপ্রধানও ছিল, সেনাপ্রধানও ছিল, দুই দেশের সেনাপ্রধানই ছিল। জি। হ্যাঁ দেখেন জি, এই যে জি। দেখেন এই যে দেখেন, কেউ নাই, কেউ নাই, এতিম, এতিম, একটা এতিম হেঁটে যাচ্ছে, একটা এতিম হেঁটে যাচ্ছে। লজ্জা এই বেহায়ার এই ইউনুস, এই আদম ব্যাপার ইউনুসের যদি লজ্জা থাকতো, এ তো হার্ট অ্যাটাক করে মারা যাইতো। আরে ভাই, আমি একটা দেশের প্রধান হইলাম, আমাকে একটা সরকারি পিয়ন রিসিপশন দিল না, এর চাইতে লজ্জা দুঃখের, মানে আত্মহত্যা করা উচিত তো এর, এই স্টুপিডের। এই লোকের আসলে এটা বেহায়া, বেহায়া, অথচ ডক্টর দেখেন, ইউনুসের বেহায়া। অথচ দেখেন যারা শেখ হাসিনাকে ছোট করার চেষ্টা করে, আমি যতই তারা ফেসিস বলুক, শেখ হাসিনার কাছে মাথা নত করতে হবে সবাইকে। দেখেন তার দক্ষতা, তার যে প্রধানমন্ত্রিত্ব, যে একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রের, সেটা দেখলে, এই চিত্র দেখলে বোঝা যায় দুই রাষ্ট্রের সেনা প্রধান সেখানে উপস্থিত, সাথে সেই দেশের রাষ্ট্রপতি সেখানে উপস্থিত শেখ হাসিনার পাশে। পাশাপাশি ইউনুসও রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে। এটা কি 18 কোটি মানুষের অপমান নয় জনাব শেখ ফরিদ? সরাসরি 18 কোটি মানুষের অপমান, সরাসরি এই দেশের পতাকার অপমান, সরাসরি এই দেশের, এই দেশটার মানচিত্রের প্রতি অপমান করে অবমাননা নিয়ে আসছে। এই ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত, এর শাস্তি হওয়া উচিত, এর জেলে পাঠানো উচিত। আমাদের বাংলাদেশকে বহির্বিশ্বে হেয় করার জন্য একটা জুতার মালা পরিয়ে ঘোরানো উচিত বাংলাদেশে। এইরকম বেজ্জতি করার অধিকার তাকে আমরা দেই নাই। জনাব দেশটাকে শেখ তো ফরিদ, ধ্বংস আরেকটা করেছি। বিষয় আপনার সাথে একটু শেয়ার করি। দেখেন জুলকারনাইন সাহেব কি বলতেছে, আবারও একটা স্ট্যাটাস দিয়েছে, সেও বেদনাহত হয়েছে জি। আমাদের মতো। সে বলছে হুমায়ুন আহমেদের কোন নাটকের একটা দৃশ্য ছিল, বিশিষ্ট এক ব্যক্তির আগমনে ব্যান্ড পার্টি এনে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল। বহুদিন পর বাস্তবে সেই দৃশ্য যেন দেখতে পেলাম। দেখেন, তাও কিন্তু এই দৃশ্যটা সবার জন্য, ওইখানে কোন সবাই রাষ্ট্র, কমন, কমন বাথরুমের মতো বিষয়টা এরকম, এটা হলো কমন টয়লেট, যে সবাই যেতে পারবে। হ্যাঁ মানে সবাই যেতে পারবে, এটা রাইট রাইট রাইট। এবং এটা কমন কাটিং টয়লেট। করে ঠিক এই অংশটুকুই জোড়া দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ। অর্থাৎ বাংলার মানুষকে এতটাই বোকা ভাবে যে কারা বাদক যন্ত্র দল, আর কারা গাঢ় বনা কারা গাঢ় বনা, এটা বুঝতে পারে না। আর সবচেয়ে হাস্যকর ব্যাপার, সবচেয়ে